সোমবার মধ্যরাত, চারদিকে শুনশান নীরবতা। ঠিক তখনই এক অত্যন্ত গোপনীয় অনলাইন জুম মিটিংয়ের আয়োজন করা হলো। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 11টা। দিনে নয়, সাধারণ অফিস টাইমে নয়, মাঝরাতে অনলাইনে ইসলামী ব্যাংকের তথাকথিত বোর্ড সভা ডেকে এক চরম কলঙ্কজনক অধ্যায় রচনা করল ব্যাংকটির বর্তমান বোর্ড। আর সেই মধ্যরাতের রুদ্ধশ্বাস নাটকের চূড়ান্ত শিকারে পরিণত হলেন ব্যাংকটির ব্যবস্থাপনীয় পরিচালক ও দুঃসময় কাণ্ডারি ওমর ফারুক খান। জামাতপন্থী এমডি হিসেবে পরিচিত এই দক্ষ ব্যাংকারকে আক্ষরিক অর্থেই জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, দেশে এমন কি জরুরি পরিস্থিতি তৈরি হলো যে রাত 11টায় ব্যাংকের বোর্ড সভা ডেকে একজন এমডিকে সরিয়ে দিতে হলো? তবে কি পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সেই একই নির্মম এবং দমনমূলক পথে হাঁটছে বর্তমান বিএনপির সরকার? শেখ হাসিনাও 2008 সালে ক্ষমতায় আসার পর 5 বছর সময় নিয়েছিল ইসলামী ব্যাংক দখলের। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর মাত্র 3 মাসও কাটেনি, তাতেই তারা ইসলামী ব্যাংক দখল করতে মরিয়া হয়ে উঠেছে। একদিকে আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠনের চেষ্টা চালাচ্ছে সরকার, অন্যদিকে নিজেদের কষ্টার্জিত আমানত রক্ষা করতে পুরনো বোর্ডের পক্ষে রাজপথে নেমে এসেছেন সাধারণ গ্রাহকরা। এ নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সাধারণ মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই মুখ খুলেছেন দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী ব্যাংক পরিচালনার দায়িত্ব এককভাবে জামাতের হাতেই থাকা উচিত, কারণ তাদের সততা ও আদর্শের ওপর ভর করেই এই ব্যাংকটি একসময় বিশ্বসেরা হয়েছিল। গোলাম মৌলা রনি বর্তমান সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করে যে ঐতিহাসিক ভুল করেছিল এবং যার হাতিয়ার হয়ে এস আলম গ্রুপ নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে, আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি সেই একই ভুল বর্তমান বিএনপির সরকার করে, তবে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে এক অপরণীয় সর্বনাশ ঘটে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ভাষায় একে বলা যায় প্রিডেটরি এক্সট্র্যাকশন অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিকে, অর্থাৎ লুণ্ঠনমূলক দখলদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক ধ্বংস সাধন, যাকে সহজ বাংলায় আমরা বলতে পারি জোর খাটানোর রাজনীতি দিয়ে একটি সফল প্রতিষ্ঠানকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেওয়া। বাস্তবতা আজ একদম পরিষ্কার। বর্তমান সরকারের আমলে দেশের ব্যাংকিং সেক্টরে এক চরম নৈরাজ্য চলছে। এর আগে 5টি দুর্বল ব্যাংক একসাথে করেও গ্রাহকদের টাকা দিতে পারছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিন শত শত গ্রাহক খালি হাতে ফিরে কান্নায় ভেঙে পড়ছেন। অথচ বাংলাদেশ ব্যাংক এই চরম জগাখিচুড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকাই রাখতে পারছে না। কিন্তু ঠিক এই চরম বিপর্যয়ের পরেও একমাত্র ইসলামী ব্যাংক সম্পূর্ণ নিজেদের পায়ে ভর করে রেমিট্যান্স যোদ্ধা ও কোটি কোটি গ্রাহকের সহযোগিতায় অলৌকিকভাবে পুনরায় ঘুরে দাঁড়িয়েছিল। আর ঠিক এই সোনালী মুহূর্তেই যখন ব্যাংকটি সোজা হয়ে দাঁড়াচ্ছে, তখনই এটিকে ধ্বংস করার জন্য এবং এর নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরতে বিএনপির লুটেরা সিন্ডিকেট উঠে পড়ে লেগেছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যে সারা দেশে যখন খুন, প্রকাশ্য চাঁদাবাজি আর ছিনতাই মাথাচাড়া দিয়ে উঠেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তা বন্ধ করতে পারছেন না, ঠিক তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সমস্ত পুলিশি শক্তি ও আধুনিক অস্ত্র প্রয়োগ করছে ইসলামী ব্যাংকের নিরস্ত্র সাধারণ গ্রাহকদের ওপরে। নিজের জমানো টাকার নিরাপত্তা চাইতে আসা শান্তিকামী গ্রাহকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে, গুলি চালিয়েছে এবং বৃষ্টির মতো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই চরম বিশৃঙ্খলা এবং সরকারের অযোগ্যতার সুযোগ নিয়েই মাঠের বাইরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনরায় অ্যাক্টিভ করার এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় একে চিহ্নিত করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালাইসিস অ্যান্ড স্টেট স্পন্সার্ড কোয়ারশন, অর্থাৎ প্রশাসনিক পক্ষাঘাতগ্রস্ততা এবং রাষ্ট্রীয় মদদে বল প্রয়োগের নীতি, যাকে সহজ বাংলায় বলা যায় আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে সাধারণ মানুষের ওপরই ক্ষমতার দাপট দেখানো। সোজাসাপটাভাবে বললে, এই চলমান ইসলামী ব্যাংক ইস্যুটি এখন বাংলাদেশ জামাতে ইসলামের জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত একটা রাজনৈতিক পরীক্ষা। বর্তমান জাতীয় সংসদে 68টি আসন নিয়ে শক্তিশালী প্রধান বিরোধী দলে থাকা জামাত যদি সত্যিই মন থেকে চায়, তবে তারা আগামী 24 ঘন্টার মধ্যেই ইসলামী ব্যাংককে নতুন দখলদার সিন্ডিকেট থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে যেভাবে বন্দুকের নলের মুখে ব্যাংকটিকে দখল করা হয়েছিল, আজ জামাত চাইলে আইনি এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে তা এক নিমিষেই উদ্ধার করতে পারে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, জামাতের শীর্ষ নেতৃত্ব আসলে মন থেকে সেটা চাচ্ছে কিনা। ইসলামী ব্যাংক ইস্যুতে জামাতকে এখন সরকারকে আর কোনো সস্তা আলটিমেটাম দিলে চলবে না, বরং বাস্তবেই এক চূড়ান্ত 24 ঘন্টার ডেডলাইন দিতে হবে। এই সময়ের ভেতরে যদি সরকার হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে খোদ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা রাজপথে নেমে আসবেন। ইসলামী ব্যাংক কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়, এটি এই দেশের সাধারণ মানুষের আবেগ, ধর্মীয় বিশ্বাস এবং অর্থনীতির লাইফলাইন। রাতের আধারে চোরের মতো জুম মিটিংয়ে এর ভাগ্য নির্ধারণ করার দিন শেষ। যদি সরকার এই নোংরা দখলদারি এবং পুলিশি নির্যাতন বন্ধ না করে, তবে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন করবে এবং দেশের কোটি কোটি গ্রাহক একযোগে আমানত তুলে নিয়ে এই সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে।
রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই চূড়ান্ত প্রতিরোধকে বলা যায় পপুলিস্ট মোবিলাইজেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল নন কোঅপারেশন, অর্থাৎ গণজাগরণ এবং আর্থিক অসহযোগিতার মাধ্যমে স্বৈরাচারী সিদ্ধান্ত রুখে দেওয়া, যাকে সহজ বাংলায় বলা যায় অধিকার আদায়ে জনগণের ঐক্যবদ্ধ লড়াই এবং রাজপথের গর্জন। একদিকে মাঝরাতের চোরের মতো জুম মিটিংয়ে জোরপূর্বক এমডি অপসারণ, আর অন্যদিকে আমানত রক্ষায় রাজপথে নেমে আসা নিরস্ত্র গ্রাহকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড। গোলাম মৌলা রনির সেই অমোঘ সত্যবাণী আজ বর্তমান সরকারের দখলদারি নীতির জন্য এক মারাত্মক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, যা এই লুটেরা সিন্ডিকেটের অশুভ কামনার কফিনে এক প্রকার শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন প্রশ্ন হল, ইসলামী ব্যাংকের এই চরম সংকটে প্রধান বিরোধী দল জামাতে ইসলামের ভূমিকা এবং গোলাম মৌলা রনির এই বিস্ফোরক মন্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামতটি এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন।